পুতিনের লুকানো পৃথিবী, ভ্যালদাই হ্রদের তীরে এক রহস্যময় সাম্রাজ্য। রাশিয়ার হৃৎপিণ্ড আর ইউরোপের প্রান্তের মাঝামাঝি মস্কো ও সেন্ট পিটার্সবার্গের মাঝখানে এক নীরব হ্রদ, নাম তার ভ্যালদাই। নীল জলের গভীরে লুকিয়ে আছে এক গোপন সাম্রাজ্য। বলা হয় এখানেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে রহস্যময় আস্তানা। একটি ব্যক্তিগত রেল স্টেশন, বিশাল প্রাসাদ, আকাশচুম্বী ভবন, নিরাপত্তা ঘাঁটি, এমনকি অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেমও রয়েছে সেখানে। সবই যেন এক সামরিক দুর্গের মতো। কিন্তু এই ভৌতিক নিরাপত্তার মাঝেই দেখা যায় কিছু অদ্ভুত জিনিস। একটা ছোট্ট খেলার মাঠ, এমনকি একটি গো কার্ট ট্র্যাক। প্রশ্ন জাগে, এগুলো কার জন্য? পুতিনের দুটি মেয়ে রয়েছে, দুজনের বয়সী প্রায় 40-এর কোঠায়। স্ত্রীকে তালাক দিয়েছেন বহু আগে। নতুন কোনো নারী সঙ্গীকে তিনি প্রকাশ্যে আনেননি। তবু এই খেলার মাঠ কারা ব্যবহার করে? কার জন্য এই শিশুদের রাজ্য? রাশিয়ার অনুসন্ধানী সাংবাদিক ইলিয়া রজদেস্তোভেনস্কি বলছেন, তারা গোপন এজেন্টের মতো। অন্য নামে পরিচয়পত্র, আলাদা নিরাপত্তা, যেন পৃথিবী জানে না তারা আছে। রজদেস্তোভেনস্কির তদন্তে বেরিয়ে আসে পুতিনের দুজন গোপন পুত্র রয়েছে, ইভান ও ভ্লাদিমির জুনিয়র। বয়স যথাক্রমে 10 ও 6 বছর। তারা নাকি থাকে এই ভ্যালদাই হ্রদের প্রাসাদেই। প্রথম সূত্র মেলে সুইজারল্যান্ডে। 2015 সালে এক স্থানীয় সংবাদপত্র জানায়, সাবেক অলিম্পিক জিমন্যাস্ট আলিনা কাবায়েভা গোপনে এক ক্লিনিকে সন্তান জন্ম দিয়েছেন। সেই সময় থেকেই গুঞ্জন, এই সন্তানদের পিতা কি তবে পুতিন? কাবায়েভা একসময় রাশিয়ার জাতীয় নায়িকা ছিলেন, সোনার পদক জয় করে সবার মন জয় করেছিলেন। কিন্তু পুতিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কেউ মুখ খোলেনি। একবার এক সংবাদপত্র প্রকাশ করেছিল তাদের বিয়ের খবর। পরদিনই সংবাদপত্রটি বন্ধ করে দেওয়া হয় চিরতরে। এরপর শুরু হয় রজদেস্তোভেনস্কির অনুসন্ধান। ফ্লাইট রেকর্ড, আর্থিক নথি, নিরাপত্তা খরচ সব খুঁজে খুঁজে তিনি দেখেন আলিনা কাবায়েভা ও পুতিনের ঘনিষ্ঠ বৃত্তের মানুষজন নিয়মিত সুইজারল্যান্ডে যাতায়াত করতেন। সেই সময়ে নাকি জন্ম নেয় ইভান ও ভ্লাদিমির জুনিয়র। এমনকি ভ্যালদাই প্রাসাদের ভেতরে কাজ করা এক কর্মী গোপনে নিশ্চিত করেছেন সেখানে দুটি শিশু থাকে, খেলে, শেখে, কিন্তু পৃথিবীর সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। বলা হয় তারা ঘিরে আছে দেহরক্ষী, শিক্ষিকা, দাসী আর ন্যানিতে। তাদের বিনোদনের জন্য রয়েছে গোকার্ট, সিনেমা হল, গির্জা, এমনকি নিজস্ব চিড়িয়াখানাও। কিন্তু নেই স্বাধীনতা। এই প্রাসাদ শুধু বিলাসিতা নয়, এটি এক নিঃসঙ্গ সাম্রাজ্য। পুতিনের ব্যক্তিগত ট্রেন প্রতিদিন সেখানে যায়। আকাশে টহল দেয় হেলিকপ্টার, চারপাশে মিসাইল প্রতিরক্ষা, যেন এক রাজা নিজের পরিবারকে পৃথিবী থেকে আড়াল করে রেখেছেন। অবশেষে সাংবাদিক ইলিয়া বলেন, এটা শুধু পরিবারের গল্প নয়, এটা রাষ্ট্রের অর্থ, ক্ষমতা আর গোপনীয়তার গল্প। রাশিয়া যেন এক মানুষের ব্যক্তিগত সাম্রাজ্য হয়ে গেছে। রাশিয়ার প্রেসিডেন্টের পুত্ররা হয়তো একদিন বুঝবে তাদের বিলাসিতা আসলে বন্দিত্ব। আর এই ভ্যালদাই হ্রদ, যেখানে সূর্য ডোবে, সেখানে জন্ম নেয় সবচেয়ে অন্ধকার রহস্য। ভেনেজুয়েলা যুদ্ধের কিনারায়, পুতিন প্রস্তুত, মার্কিন যুক্তরাষ্ট্র হুঁশিয়ার। কারাকাসের আকাশ এখন উত্তেজনার ধোঁয়ায় ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে ভেনেজুয়েলার সামরিক স্থাপনায় আঘাত করতে পারে, এমন খবর ছড়িয়ে দিয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইতিমধ্যেই রাশিয়া, চীন ও ইরানের কাছে সাহায্যের আবেদন করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের জন্য প্রস্তুত এবং তিনি মাদুরোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে রয়েছেন। রাশিয়ার বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে তারা কারাকাসের সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছে এবং যে কোনো হুমকির প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত। মাদুরো বলছেন, চেভেজের সময় কেনা সমস্ত ভারী অস্ত্র এখনও আমাদের হাতে রয়েছে। পুতিন, রাশিয়া, চীন এবং বিশ্বস্ত বন্ধুদের সাহায্যে ভেনেজুয়েলার শান্তি নিশ্চিত করার শক্তি আমাদের আছে। এই 10 সপ্তাহের ইম্পেরিয়াল হুমকির মধ্যেও আমরা শান্তিতে ধৈর্য নিয়ে আমাদের কাজ করেছি। তবে হঠাৎই উত্তেজনা বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি হেরাল্ড জানিয়েছে, পরিকল্পিত আকাশ হামলা কয়েকদিনের মধ্যে বা এমনকি কয়েক ঘন্টার মধ্যেই হতে পারে। লক্ষ্য হবে মাদুরোর নেতৃত্বাধীন ড্রাগ দস্যু সংস্থার সামরিক স্থাপনাগুলো। কিন্তু প্রেস কনফারেন্সে ডোনাল্ড ট্রাম্প তা অস্বীকার করেছেন। এদিকে মাদুরো রাশিয়ার কাছে রাডার সিস্টেম, ক্ষেপণাস্ত্র, বিমান মেরামত এবং প্রতিরক্ষা হালনাগাদ করার অনুরোধ পাঠিয়েছেন। চীনের সঙ্গে সম্প্রসারণকৃত সামরিক সহযোগিতা এবং ইরানের কাছ থেকে ড্রোন, জিপিএস স্ক্র্যাম্বলিং এবং শনাক্তকরণ যন্ত্র চাওয়া হয়েছে।
রাশিয়া অবশ্য শুধুই অস্ত্র সরবরাহ করছে না, তারা ইতোমধ্যেই ভেনেজুয়েলার তেল ও গ্যাসে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ ধরে রেখেছে। মাদুরোর প্রধান সমর্থক হিসেবে রাশিয়ার ভূমিকা এখন নজরকাড়া। বিশ্লেষকরা বলছেন, পুতিনের জন্য যুক্তরাষ্ট্রের বাহিনী ক্যারিবিয়ানে স্থানান্তর ইউরোপে তার মনোযোগ বিভ্রান্ত করছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইউএসএস জেরাল্ড ফোর্ডকে ক্যারিবিয়ানে পাঠিয়েছে, আর রাশিয়ার সের্গে ল্যাভরভ মার্কিন উত্তেজনা বাড়ানোর চেষ্টা নিয়ে সতর্ক করেছেন। মাদুরো জানিয়েছেন, রাশিয়ার অস্ত্রের বেশিরভাগই এখন পুরনো বা কার্যকর নয়, তাই 3 বছরের প্রতিরক্ষা অর্থায়ন পরিকল্পনার জন্য রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান রোস্টেকের কাছে আবেদন করেছেন। যুদ্ধের আগুন ভেনেজুয়েলার আকাশে ঘনিয়ে আসছে। রাশিয়া, চীন এবং ইরান মিলে মাদুরোর শক্তি আরও বাড়িয়ে তুলছে। এই পরিস্থিতি শুধু ভেনেজুয়েলার জন্য নয়, আন্তর্জাতিক রাজনীতির মানচিত্রেও বড় ধাক্কা দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ইরান 4 শক্তির ছায়ায় ভেনেজুয়েলা যেন এখন বিশ্বের নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দু। এখানে শুধু অস্ত্রের লড়াই নয়, রাজনৈতিক কূটনীতি, আন্তর্জাতিক হুমকি এবং শক্তির প্রতিযোগিতাও আছে। ইতিহাস সাক্ষী, যখন মহাশক্তিরা একসঙ্গে হুঁশিয়ারিতে আছেন, তখন ছোট দেশগুলো তাদের কৌশল এবং স্থিতিশীলতার মাধ্যমে নিজেকে রক্ষা করে। মাদুরো তা দেখাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ভেনেজুয়েলার ভেতরে আঘাত হানার বিষয়টি বিবেচনা করছেন না। ভেনেজুয়েলার উপকূলবর্তী দক্ষিণ ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশ জোরদার করার মধ্যে তিনি কথা বললেন। এটি তার নিজের মন্তব্যের বিপরীত, লিখেছে আল জাজিরা। যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় সাগরে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড দক্ষিণ ক্যারিবীয় সাগরের পথে আছে। ইসরায়েলি দখলের বিরুদ্ধে আরব বিশ্বের অগ্নিশক, নেতৃত্বে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে নতুন এক কণ্ঠ উঠে এসেছে। দৃপ্ত, অটল ও ন্যায়ের দাবিতে সোচ্চার। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আরব ক্রোধের নেতৃত্ব এখন সৌদি আরবের হাতে। রিয়াদ যেন আজ সেই অগ্নিশিখা, যা নীরবতার দেয়াল ভেদ করে বলছে, ফিলিস্তিন আমাদের হৃদয়, এবং হৃদয় কখনো দখল করা যায় না। সৌদি আরবের ভূমিকা একটি দ্বিমুখী তলোয়ারের মতো। একদিকে তারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আরব বিশ্বের নেতৃত্ব ফিরে পাচ্ছে, অন্যদিকে ইসরায়েলকে অর্থনৈতিক ও কূটনৈতিক ফাঁদে ফেলার ক্ষমতাও রাখছে। এমবিএসের এই সাহসী পদক্ষেপ কেবল ইসরায়েলকে নয়, তার মিত্রদেরও এক কঠিন সংকটের মুখে ফেলে দিল। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমবিএস নিজেই সামনে এসেছেন। ইসরায়েলি নেসেট যখন দখলকৃত পশ্চিম তীরকে নিজেদের সঙ্গে সংযুক্ত করার 2টি বিল পাশ করল, তখন রিয়াদ গর্জে উঠল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায় এটি কেবল একটি আইন নয়, এটি দখলদারিত্বের নতুন মুখোশ। পশ্চিম তীর দখলে ইসরায়েলি পার্লামেন্টে বিল অনুমোদন, কাতার, সৌদি আরব, জর্ডানের নিন্দা। সৌদি আরব সরাসরি ঘোষণা করেছে, দখলকৃত অঞ্চলের ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণ বৈধ নয়, এটি আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন। রিয়াদ নেসাটের প্রাথমিক ভোটকে অবৈধ ও বিপজ্জনক বলে বাতিল ঘোষণা করেছে। সৌদি বিবৃতিতে বলা হয়েছে, রাজ্য ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের সব বসতি সম্প্রসারণ এবং সংযুক্তিকরণ পদক্ষেপ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। রিয়াদ আবারও স্মরণ করিয়ে দিয়েছে 1967 সালের সীমান্ত রেখা, যেখানে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে, রাজধানী হবে পূর্ব জেরুজালেম। এই অবস্থান শুধু কূটনৈতিক নয়, প্রতীকীয় বটে। যেখানে অনেক আরব রাষ্ট্র নীরবতার আড়ালে নিজেদের স্বার্থ খুঁজছে, সৌদি আরব যেন ঘোষণা করছে, ন্যায় বিচার ছাড়া শান্তি আসবে না। সতর্ক করেছে, ইসরায়েলের এই পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এই পথ রক্তের, এই পথ অস্থিরতার। রিয়াদের কণ্ঠে যেন প্রতিধ্বনিত হচ্ছে সেই সতর্কবার্তা, যা একসময় আরব জোটের পতাকায় লেখা ছিল। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের উপর সকল আক্রমণ বন্ধ করতে হবে, আর ন্যায় ভিত্তিক দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এই নিন্দা কেবল কূটনীতির পৃষ্ঠায় সীমাবদ্ধ নয়, এটি এক আরব শক্তির জাগরণের ইঙ্গিত। যে শক্তি একসময় ইতিহাসে ইসলামী ঐক্যের প্রতীক ছিল, আজ আবার সেটি হয়ে উঠেছে ন্যায়ের পতাকা বহনকারী। সৌদি আরবের অবস্থান এখন যেন নতুন দিক নির্দেশনা দিচ্ছে পুরো আরব বিশ্বকে। রিয়াদ চুপ করে নেই, বরং বলছে, যে শান্তি দখলের ওপর দাঁড়ায় তা শান্তি নয়, প্রতারণা। রিয়াদ যেন এক ভিন্ন পথ বেছে নিয়েছে, সমঝোতার নয়, প্রতিবাদের। এবং সেই প্রতিবাদের ভাষা এখন সমগ্র আরব দুনিয়ায় প্রতিধ্বনিত হচ্ছে। যখন ফিলিস্তিনের মাটিতে আগুন, তখন সৌদি আরব যেন বলছে, আমরা নীরব থাকব না।
ন্যায়ের সূর্য পশ্চিম তীরের আকাশেও উঠবে। আর এই ঘোষণায় এক ঝলক দেখা যাচ্ছে সেই পুরনো আরব শক্তি, যে শক্তি দমন নয় প্রতিরোধে বিশ্বাস করে, যে শক্তি এখন আবার ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে প্রস্তুত। নীরবতায় কিছু উঠে আসে। শান্ত পাহাড়ের নিচে তেহরানের দক্ষিণ পূর্বে তেলাগান ২ আবার শ্বাস নিচ্ছে। এক নাম যা একসময় গোয়েন্দাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল, এক নাম যা মরতে চায় না। ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েলি যুদ্ধ বিমানের হামলা তালেগান ২কে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। আগুন, ধোঁয়া, ধ্বংস। বিশ্ব ভেবেছিল এই অধ্যায় শেষ। কিন্তু এবার উপগ্রহ চিত্র বলছে ভিন্ন কথা। নির্মাণ চলছে, পুনর্জন্ম শুরু হয়েছে। বিজ্ঞান ও আন্তর্জাতিক সুরক্ষা ইনস্টিটিউট নিশ্চিত করেছে তালেগান ২ পুনর্নির্মিত হচ্ছে। প্রাচীন সামরিক কমপ্লেক্সে, যেখানে গোপনীয়তার আবরণ সবসময় ছায়া ফেলে, ধ্বংসের ধুলো ছড়িয়ে পড়েছে নতুন নির্মাণের কাজে, যেন আগের অগ্নি পরীক্ষার স্মৃতি ঢেকে রাখছে। তারপর ভিত্তি, তারপর অট্টালিকা। অগস্ট মাসে ৪৫x১৭ মিটার বিশাল খিলানযুক্ত ভবন উত্থিত হয়েছে। পাশে ২টি ছোট ভবন এবং একটি নতুন খিলানযুক্ত কাঠামো, ধুলো আর দৃঢ়তার প্রতীক। বিশেষজ্ঞরা বলছেন এটি সাধারণ পুনর্গঠন নয়, বিস্ফোরণ প্রতিরোধী দেয়াল, শক্তিশালী ছাদ, সামরিক নির্ভুলতা। একটি দুর্গ, একটি সাইট যা একবার বিমান হামলায় ধ্বংস হয়েছিল, এবার আরও শক্তিশালীভাবে উঠেছে। তালেগান ২ ছিল ইরানের গোপন AMAD পরিকল্পনার মূল কেন্দ্র। পারমাণবিক ওয়ারহেডের জন্য উচ্চ বিস্ফোরক ট্রিগার পরীক্ষা এখানেই হতো। এটি কখনো আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আসেনি, গোপন, সুরক্ষিত, অস্বীকারযোগ্য। ২০০৩ সালে AMAD প্রকল্প বন্ধ হওয়ার পর পশ্চিমা বিশ্বের নিঃশ্বাস চলছিল, কিন্তু গোয়েন্দারা জানিয়েছিলেন কার্যকলাপ আবার শুরু হয়েছে। অক্টোবরে ইসরায়েলি আক্রমণ সেই সতর্কবাণীকে চ্যালেঞ্জ করেছিল। তাদের প্রতিশোধ ছিল স্পষ্ট। তবুও ধ্বংসের ছাই থেকে এখন আবার কিছু উঠে আসছে। এবার ইরান দেখাচ্ছে শক্তি, ইটের পর ইট, শক্তিশালী এবং সুরক্ষিত। বার্তা স্পষ্ট, আমরা শেষ করিনি। উপগ্রহ চিত্র, গোয়েন্দা নোট সবই উত্তেজনা বাড়াচ্ছে। পশ্চিমা বিশ্বের নজর এখন তালেগান ২ এর দিকে। ইরানের পারমাণবিক স্বপ্ন কি শুধু ধোঁয়ায় ঢেকে রাখা হবে, নাকি বাস্তবে শক্তি দেখাবে? বা চীনের মরুভূমিতে নির্মাণের ধুলো উঠছে, শক্তি উত্থিত হচ্ছে। তালেগান ২ তার ছাই থেকে ফিরে এসেছে। প্রশ্ন রয়ে যাচ্ছে, ইরান কি শান্তির জন্য নির্মাণ করছে, নাকি শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুতি নিচ্ছে? ১৮ অক্টোবর ইরানের জন্য ছিল এক বিশেষ দিন। এদিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের ৬ শক্তিধর দেশের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ রাখা নিয়ে তাদের যে চুক্তি হয়েছিল সেটির মেয়াদ শেষ হয়েছে। কার্যত ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েল বরাবরই সরব। তারাই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সহ বিভিন্ন দেশকে এ নিয়ে চাপ দিয়ে আসছে। ২০১৫ সালে ইরান ও বিশ্বের ৬ প্রভাবশালী দেশ জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA সই করে। পরে ২০১৮ সালে ওই চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেজন্য পরমাণু সমৃদ্ধকরণের একটি সীমা টেনে দেওয়া হয়। JCPOA এর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ইরান আর শর্ত মেনে চলবে না। ইরান অবাধে তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে। সেই সঙ্গে পরমাণু সমৃদ্ধকরণের সীমাও থাকছে না, যা ইরানকে পরমাণু অস্ত্র তৈরিরও সুযোগ করে দিতে পারে। মধ্যপ্রাচ্যের বাতাসে আবারও কাঁপন। একসময় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাত হঠাৎ যেন কূটনৈতিক বোমা ফেলেছে। আবুধাবির সম্মেলন হলে বাজল এক নতুন বার্তা, আর না কোনো সংযোজন নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে এই সতর্ক বার্তা দিয়েছেন আমিরাতের রাষ্ট্রপতির উপদেষ্টা আনোয়ার গারগাশ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ফিলিস্তিনি অঞ্চল দখল বা সংযোজন সংযুক্ত আরব আমিরাতের জন্য একটি লাল রেখা, কেউ তা অতিক্রম করতে পারবে না। উপসাগরীয় শীর্ষ সম্মেলনে গারগাশের বক্তব্য যেন কূটনীতির মঞ্চে বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হয়। তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিন ধরে যে কঠোর দৃষ্টিভঙ্গি চলছে সেটি এখন পুরনো, অচল এবং বিপজ্জনক। সর্বাধিকবাদ বা উগ্র অবস্থান দুই পক্ষকেই ব্যর্থ করেছে। এখন দরকার বাস্তবসম্মত সমাধান। তার বক্তব্যে একদিকে ইসরায়েলকে সতর্ক বার্তা, অন্যদিকে ফিলিস্তিনি নেতৃত্বকেও পরোক্ষ বার্তা।
উভয় পক্ষকেই তাদের আঁকড়ে ধরা অবস্থান থেকে সরে আসতে হবে। সরাসরি সংঘাতের পথে হেঁটে কেউ কিছু পায়নি। এই মন্তব্য যেন এক বৈপ্লবিক সুর তোলে আরব বিশ্বের রাজনৈতিক অঙ্গনে। কারণ সংযুক্ত আরব আমিরাত সেই দেশ যারা 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল। আর আজ সেই একই আমিরাত বলছে স্বাভাবিকীকরণ মানে অন্ধ সমর্থন নয়। গার্গাস আরও বলেন, আমরা ফিলিস্তিনি অঞ্চলে যে কোনো সংযোজনের বিরুদ্ধে কঠোর। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আমাদেরকে প্রভাব খাটানোর সুযোগ দিয়েছে, আমরা তা ব্যবহার করব। তার এই মন্তব্যে আন্তর্জাতিক মহলে নতুন প্রশ্ন উঠেছে, তবে কি আব্রাহাম চুক্তির মজবুত বন্ধন ফাটল ধরছে? গার্গাস বলেন, গাজায় এখন মানবিক পরিস্থিতি ভয়াবহ, আমাদের আরো কিছু করতে হবে। আমরা মানবিক সাহায্য বাড়াচ্ছি, এমনকি গাজায় সরাসরি মানুষ পাঠানোর বিষয়েও আলোচনা চলছে। এই ঘোষণায় যেন মানবতার এক নতুন প্রতিধ্বনি শোনা গেল। যুদ্ধের ধোঁয়া ও ধ্বংসের ভেতর থেকে এক আরব কণ্ঠ বলছে, আমরা নীরব দর্শক নই। তিনি আরও জোর দিয়ে বলেন, শান্তির জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা অপরিহার্য, তাদের বাদ দিয়ে টেকসই সমাধান অসম্ভব। গার্গাসের এই বক্তব্য শুধু ইসরায়েলের জন্য নয়, গোটা আরব বিশ্বের জন্য এক জাগরণের বার্তা। তিনি জানান, আমিরাত প্রায়ই একা দাঁড়িয়েছে সংস্কারের পক্ষে, কিন্তু আমরা বিশ্বাস করি বাস্তববাদী শান্তির একমাত্র পথ। এখানেই শেষ নয়, ওয়াশিংটনের ভূমিকা নিয়েও গার্গাস প্রশংসা করেন। বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বজায় রাখতে যে ভূমিকা রেখেছে তা গুরুত্বপূর্ণ। আঞ্চলিক স্থিতিশীলতায় তাদের অংশগ্রহণ অপরিহার্য। তবে বিশ্লেষকদের মতে এই মন্তব্য শুধু কূটনৈতিক আহ্বান নয়, এটি এক শক্তিশালী রাজনৈতিক বার্তা, যে বার্তা নেতানিয়াহুর টেবিলে পৌঁছে গেছে। বার্তা স্পষ্ট, ইসরায়েল যদি ফিলিস্তিন দখলের পথে এগোয় তবে সবচেয়ে প্রো ইসরায়েল আরব জাতীয় মুখ ফিরিয়ে নেবে। এই মুহূর্তে আবুধাবির নীরব রাতেও যেন প্রতিধ্বনিত হচ্ছে গার্গাসের সতর্কতা। সর্বাধিকবাদ সকলকে ব্যর্থ করেছে, এখন সময় পরিবর্তনের। এক কূটনৈতিক বাক্যের আড়ালেই যেন লুকিয়ে আছে এক মহাযুদ্ধের সতর্ক ঘণ্টা। তেহরানের আকাশে যেন আবার আগুনের গন্ধ। ধুলো আর বারুদের মাঝে ভেসে উঠেছে এক ঘোষণার প্রতিধ্বনি, যদি তারা আবার আক্রমণ করে আমরা নরক খুলে দিব। ইরানের বিপ্লবী গার্ডের সর্বোচ্চ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর এই কথাগুলো উচ্চারণ করলেন এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্য আবারও যুদ্ধের প্রান্তে দুলছে। তেহরানে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশিম আল আরাজির সঙ্গে এক বৈঠকে পাকপুর বলেন, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন ছিল যৌথ ষড়যন্ত্র, কিন্তু আমরা তাদের পরাজিত করেছি। যদি তারা আবার আগুন জ্বালাতে চায় তাহলে আমরা এমন ঝড় তুলব যা তারা থামাতে পারবে না। তার এই মন্তব্য যেন ইরানের রাজনৈতিক ঘরানায় বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হয়েছে। পাকপুরের ভাষায়, জুনের 12 দিনের সংঘাতে আমরা দেখিয়ে দিয়েছি ইরানকে ভাঙা যায় না। হত্যাকাণ্ড, নাশকতা, সাইবার হামলা, সবকিছুর মধ্য দিয়েও আমাদের ঐক্য অটুট ছিল। তিনি গর্ব করে বলেন, আমাদের ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা আজ শত্রুর ঘুম কেড়ে নিয়েছে। তারা ভেবেছিল ইরান দুর্বল, কিন্তু আমরা প্রমাণ করেছি আমরা আঘাত হানলে লক্ষ্যভেদ অনিবার্য। এই বৈঠকে ইরান বিরোধী গোষ্ঠীগুলির কার্যক্রম ঠেকাতে ইরাককে ধন্যবাদ জানান পাকপুর। তিনি বলেন, ইরাক আমাদের ভাই। আমাদের সীমান্তে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তারা এখন জানে তাদের জন্য নরক অপেক্ষা করছে। দুই দেশের নিরাপত্তা কর্মকর্তারা সম্মত হয়েছেন একটি যৌথ ফিল্ড কমিটি গঠনে, যা সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কার্যক্রম পর্যবেক্ষণ করবে। পাকপুরের ভাষায়, এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো কেবল ইরান নয়, ইরাককেও হুমকি দিচ্ছে। এখন সময় এসেছে তাদের সম্পূর্ণরূপে নির্মূল করার। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আল আরাজি ইরানের প্রতিরোধ ও স্থিতিস্থাপকতার প্রশংসা করে বলেন, ইরান এখন এক প্রতিরোধের প্রতীক। যারা ভাবছে ইরানকে দুর্বল করা যাবে তারা ভুল করছে। তিনি আরও ঘোষণা করেন, ইরাকের মাটি কখনো ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হবে না, কারণ ইরানের নিরাপত্তাই ইরাকের নিরাপত্তা। তার এই বক্তব্য যেন দুই প্রতিবেশী জাতির নতুন সামরিক ঐক্যের প্রতিধ্বনি। কিন্তু এই কূটনৈতিক উষ্ণতার মধ্যেও একটি অদৃশ্য টানাপোড়েন রয়েছে। ইরাক একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র, তার মাটিতেই রয়েছে মার্কিন সেনারা। তবু আজ সেই মিত্র দেশের কাছ থেকে মুখ ফিরিয়ে তেহরানের কাছে দাঁড়িয়েছে বাগদাদ, যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন প্রশ্ন তুলেছে। বিশ্লেষকদের মতে ইরানের এই নরকের দরজা খোলার সতর্কবার্তা শুধুই হুমকি নয়, এটি এক ঘোষণা। যুদ্ধ এলে ইরান আর পিছু হটবে না। বার্তা স্পষ্ট, পারস্যের এই প্রাচীন জাতি প্রতিশোধের আগুনে পড়ে না, বরং সে আগুন থেকেই জেগে ওঠে আরো শক্তিশালী হয়ে। তেহরানের রাস্তায় এখন এক নতুন স্লোগান প্রতিধ্বনিত, আমরা নত হব না, আমরা আঘাত করব।
আর সেই আঘাত যদি আসে তবে তা শুধু প্রতিশোধ নয়, তা হবে ইতিহাসে লেখা এক অগ্নিঝরা অধ্যায়। কাস্পিয়ান উপকূলে ইরানের নতুন চোখ, নাজির রাডারে কাঁপছে উত্তর সীমান্তের রাজনীতি। রাতের নিস্তব্ধতা ভেদ করে ইরানের উত্তর সীমান্তে পাহাড় কেঁপে উঠছে। কাস্পিয়ান সাগরের ধারে গিলান প্রদেশের পাহাড়ে বসানো হচ্ছে এক রহস্যময় রাডার সিস্টেম নাজির। তেহরান চুপ, কিন্তু পাহাড়ে গাড়ি চলছে, সৈন্যরা ব্যস্ত। আজারবাইজান সীমান্ত থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এই স্থাপনা এখন গোটা অঞ্চলে নতুন আতঙ্কের নাম। ইরান ও আজারবাইজানের সম্পর্কে টানাপোড়েন নতুন নয়, কিন্তু 2021 সালের পর সেই উত্তেজনা পেরিয়ে গেছে বিপজ্জনক সীমা। তেহরানের অভিযোগ, আজারবাইজান তার ভূখণ্ডে ইসরায়েলের গোপন ঘাঁটি তৈরি করেছে। রয়টার্স জানায়, আজারবাইজানের বিজুলি, জিব্রাইল ও জাহাঙ্গীর অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়া চলছে নিয়মিত। এক সাবেক ইরানি কূটনীতিকের ভাষায়, আজারবাইজান এখন প্রতিবেশী নয়, শত্রুর ছদ্মবেশে দাঁড়িয়ে থাকা এক ছায়া। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের জন্য আজারবাইজান হয়ে উঠেছে এক লঞ্চ প্যাড। মাত্র 700 কিলোমিটার সীমান্ত পেরিয়ে এখান থেকেই সহজে আঘাত হানা সম্ভব ইরানের অভ্যন্তরে। প্রযুক্তির ঢাল, তেহরানের চোখ। এই হুমকির জবাবে ইরান বেছে নিয়েছে প্রযুক্তির শক্তিকে। সামরিক বিশেষজ্ঞ হোসেন দেহজিয়ান বলেন, নাজির শুধু অস্ত্র নয়, এটি ভবিষ্যতের যুদ্ধের চোখ। রাডারটি 30 কিলোমিটার উচ্চতায় যে কোনো যুদ্ধ বিমান শনাক্ত করতে পারে এবং 800 কিলোমিটার পর্যন্ত সক্রিয় নজরদারি চালাতে সক্ষম। চীন ও রাশিয়ার যৌথ প্রযুক্তিতে তৈরি এই রাডার পাহাড়ের চূড়ায় বসানো হয়েছে, মানে ইরান এখন আর্মেনিয়া, তুরস্ক ও আজারবাইজানের আকাশও দেখতে পাচ্ছে। টাইমস অফ ইরান জানায়, নাজিরের 360 ডিগ্রি কভারেজ এটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী রাডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কৌশলের আড়ালে কূটনীতি। এই স্থাপনাকে শুধু সামরিক পদক্ষেপ বলে ভুল হবে। এটি তেহরানের রাজনৈতিক বার্তা, আমাদের আকাশে কেউ অদৃশ্য নয়। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এখন ইরানের উত্তর পশ্চিমে 22 কিলোমিটার প্রস্থের এক করিডোর ব্যবহার করছে, যাকে তেহরান বলছে ন্যাটো করিডোর। ইরানের ভাষায় এই রাডার হচ্ছে সেই করিডোরের উত্তর। ইরান স্পষ্ট করেছে, বিদেশি যুদ্ধবিমান তার আকাশে ঢুকলে তা আর নিরপেক্ষ থাকবে না। গুপ্তযুদ্ধের প্রতিধ্বনি। বিবিসি পার্সিয়ানের রিপোর্ট বলছে, সম্প্রতি ইরানের উত্তরাঞ্চলে কয়েকটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করেছে রিভলিউশনারি গার্ডস। তেহরান দাবি করেছে, হামলাগুলোর উৎস উত্তর দিকে। এই গোপন লড়াই এখন সীমান্তের মাটি ছাড়িয়ে প্রবেশ করছে আন্তর্জাতিক রাজনীতিতে। বৈশ্বিক প্রভাবের ছায়া। ইরানের প্রভাব এখন কাস্পিয়ান ছাড়িয়ে পৌঁছে গেছে ভারত মহাসাগর ও রেড সি অঞ্চলে। ফ্রান্স 24 জানিয়েছে, মাদাগাস্কারের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পেছনেও ইরান সমর্থিত নেটওয়ার্ক কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, তেহরানের লক্ষ্য স্পষ্ট, ইউরোপে জ্বালানি সরবরাহের রুটে নিজের উপস্থিতি শক্ত করা। ভোরের আলো ফুটছে গিলানের পাহাড়ে, কুয়াশার ভেতর নীরবে ঘুরছে নাজিরের অ্যান্টেনা, প্রতিটি সিগন্যাল যাচাই করছে নিখুঁতভাবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার আহমেদ খাতিরের কণ্ঠে শোনা গেল দৃঢ় উচ্চারণ, উত্তর সীমান্তের প্রতিটি নড়াচড়া এখন আমাদের চোখে ধরা পড়ে, কোনো বিদেশি ঘাঁটির কার্যকলাপ অদেখা থাকবে না। আল মনিটর লিখেছে, নাজির রাডার স্থাপনের মধ্য দিয়ে ইরান কার্যত কাস্পিয়ান উপকূলে গড়ে তুলেছে এক নো ফ্লাই জোন। হয়তো সেটাই ইরানের বার্তা, তারা যুদ্ধ চায় না, কিন্তু আকাশে বাজ পড়লে তারা নীরব থাকবে না। গাজা যুদ্ধবিরতির পর নতুন খেলোয়াড় তুরস্ক, যাকে কেউ বলছেন আশা, কেউ বলছেন দুঃস্বপ্ন। গাজার যুদ্ধ থেমে গেছে, কিন্তু রাজনীতি থেমে নেই। আগুনের পর ছাইয়ের নিচে আবার জ্বলছে নতুন প্রতিযোগিতা, আর সেই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক নাম, তুরস্ক। যুদ্ধোত্তর গাজার রক্ষণাবেক্ষণ, পুনর্গঠন ও গাজার নতুন প্রশাসনে তুরস্কের অন্তর্ভুক্তির মতো ইস্যুগুলোও ইসরায়েলের অস্বস্তি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। নিসগাভ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের বিশেষজ্ঞ নোয়া লাজিমি ইসরায়েলি উদ্বেগ এভাবে প্রকাশ করেছেন,
তুরস্ককে গাজার যুদ্ধ বন্ধ চুক্তিতে টেনে আনার অর্থ হলো এই স্বীকৃতি দেয়া যে তুরস্ক আঞ্চলিক গুরুত্বপূর্ণ শক্তি এবং এই বাস্তবতা মেনে নেওয়া মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অন্তর্ভুক্তিমূলক চুক্তি তুরস্ককে অন্তর্ভুক্ত করা ছাড়া সম্ভব নয়। বিশেষ করে ফিলিস্তিনি ইস্যুতে তুরস্ক ছাড়া আঞ্চলিক চুক্তি সম্ভবই নয়। ফলে ইসরায়েলি সন্ত্রাসবাদ বিরোধী বিশেষজ্ঞ এলি কার্মন সতর্ক করেছেন, বর্তমান পরিস্থিতি ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদে হুমকি তৈরি করবে। এটি ইসরায়েলের জন্য সিরিয়ার পাশাপাশি নতুন সংকট হিসেবে উপস্থিতি হবে। রাতের নিস্তব্ধতা ভাঙছে নতুন এক কৌশলের শব্দে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির পরবর্তী সময়ের পরিকল্পনায় তুরস্কের বাড়তে থাকা ভূমিকা এখন বহু দেশের জন্য রাতের দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যেন গাজার রাজনীতিতে নিজের প্রভাব বিস্তারের এক সুবর্ণ সুযোগ পেয়েছেন। এই ভূমিকা শুধু রাজনৈতিক নয়, কৌশলগত। মধ্যপ্রাচ্যের অর্থনীতি ও ভূ রাজনীতি দুই ক্ষেত্রেই এটি নতুন এক দাবার চাল। কেউ বলছেন এটি মানবিক সহায়তার মুখোশে প্রভাব বিস্তারের পরিকল্পনা, আবার কারো মতে বহু বছর পর মুসলিম বিশ্বের একতার নেতৃত্ব নিতে প্রস্তুত হচ্ছে তুরস্ক। গবেষকদের আশঙ্কা, গাজায় তুরস্কের সক্রিয় অংশগ্রহণ কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। যদি তুরস্ক কোনো পর্যবেক্ষণ বা প্রয়োগকারী ভূমিকায় যায়, তাহলে তা ইতালি সহ ইউরোপীয় সেনাবাহিনীর স্বাধীন কার্যক্রম সীমিত করতে পারে। উত্তেজনা বাড়লে সরাসরি সংঘর্ষের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তুরস্কের অবস্থান স্পষ্ট, তারা চায় না ফিলিস্তিনি গোষ্ঠীগুলো অস্ত্র পুরোপুরি ত্যাগ করুক। এটি সরাসরি ইসরায়েল, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের পরিকল্পনার বিপরীতে যায়। তাই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল গাজা ইস্যুতে তুরস্ককে আলোচনায় অন্তর্ভুক্ত করতে অনাগ্রহী ছিল। কিন্তু নাটকীয়ভাবে পাল্টে গেছে পরিস্থিতি। এখন তুরস্কই যুদ্ধবিরতির পরবর্তী আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্লেষকদের মতে এর পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে তুরস্কের অংশগ্রহণ প্রয়োজন। এই সমর্থনের কারণেই এরদোয়ানের নেতৃত্ব এখন অনেক বেশি বৈধতা পাচ্ছে। কেউ কেউ এটিকে ঐতিহাসিক মোড় বলে বর্ণনা করছেন। 2010 সালে গাজা থেকে রাজনৈতিকভাবে বাদ পড়েছিল তুরস্ক, কিন্তু আজ যুদ্ধোত্তর গাজায় আবারও সেই তুরস্ক ফিরেছে নেতৃত্বের আসনে। মানবিক সহায়তার পাশাপাশি তারা প্যালেস্টাইনি ঐক্যকে পুনরুজ্জীবিত করার ডাক দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গাজার মাধ্যমে তুরস্ক এখন তার বৃহত্তর শক্তি প্রদর্শনের পথে। সিরিয়া থেকে ইরান পর্যন্ত প্রভাব বিস্তারে যে কূটনৈতিক নেটওয়ার্ক তারা গড়ে তুলেছে, সেটি এখন বাস্তব রূপ নিচ্ছে। ইসরায়েলও তা বুঝতে পারছে। তাই সিরিয়ার আকাশসীমায় দুর্ঘটনাজনিত সংঘাত এড়াতে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে স্থাপন করা হয়েছে সরাসরি সামরিক হটলাইন। এই পুরো চিত্রে একটাই বিষয় স্পষ্ট, তুরস্ক ফিরেছে। শুধু ফেরেনি, ফিরে এসে নতুন খেলা সাজিয়েছে। গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এরদোয়ান যেন বলছেন, মধ্যপ্রাচ্যের রাজনীতি আর আগের মতো থাকবে না। গাজায় তুরস্কের প্রথম কৌশলগত স্বার্থ হল তারা গাজার প্রতিরোধ আন্দোলন ও বাসিন্দা উভয়কে বাঁচিয়ে রাখতে চায়। এমনকি যদি প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র সমর্পণ করতেও হয়, তবুও তাদের বাঁচিয়ে রাখতে চায় তুরস্ক। লোহিত সাগরে যুদ্ধের ছায়া, হুথি সীমান্তের কাছে রহস্যময় রানওয়ে, জেগে উঠছে প্রশ্নের ঝড়। লোহিত সাগরের নীল তরঙ্গের নিচে যেন জমছে বারুদের গন্ধ। ইয়েমেন উপকূলের কাছে জুকার নামের এক দ্বীপে হঠাৎ করেই দেখা গেছে রহস্যময় এক রানওয়ে। 2000 মিটার লম্বা সেই আকাশপথ যেন নীরবে বলছে, কেউ একজন প্রস্তুতি নিচ্ছে যুদ্ধে। কিন্তু কে? জাহাজে অদ্ভুত এক আক্রমণের কয়েকদিন পরেই প্রকাশ্যে আসে এই খবর। কেউ এই আকাশ ঘাঁটির দায় নিচ্ছে না। তবু আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, জুকার দ্বীপে এক বিশাল আকাশপথ তৈরি হচ্ছে। মনে করা হচ্ছে এটি হয়তো হুথি বিরোধী কোনো শক্তির উদ্যোগ। কিন্তু হুথিরা এখন আর 2015-র মতো দুর্বল নয়। গাজা যুদ্ধের পর থেকে তারা একের পর এক সামুদ্রিক শক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। লোহিত সাগরের ঢেউয়ে আজ তাদের নামই ভয়। 2023 সালের নভেম্বর থেকে তারা আক্রমণ করেছে 100টিরও বেশি বাণিজ্যিক জাহাজ, ডুবিয়েছে অন্তত 4টি বিশাল জাহাজ। আর প্রতিবারই তারা বলেছে এটি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতির যুদ্ধ। তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন আর অপ্রতিরোধ আত্মবিশ্বাস সব মিলিয়ে হুথিদের উপস্থিতি এখন সমুদ্রের প্রতিটি তরঙ্গে প্রতিধ্বনিত। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত তাদের আঘাতে কেঁপে উঠেছে আধুনিক নৌবহর। তাই প্রশ্ন উঠছে, এই রহস্যময় রানওয়ে কি হুথিদের প্রতিরোধ ঠেকানোর নতুন কোনো ষড়যন্ত্র?
জুকার দ্বীপটি হুথি নিয়ন্ত্রিত বন্দর হুদেইদা থেকে মাত্র 90 কিলোমিটার দূরে। এই বন্দরই হুথিদের অর্থনীতি ও অস্ত্র সরবরাহের প্রধান কেন্দ্র। ফলে সেখানে যদি কোনো প্রতিপক্ষ ঘাঁটি তৈরি করে, তা সরাসরি যুদ্ধের আমন্ত্রণ হতে পারে। মিডিয়া রিপোর্ট বলছে সংযুক্ত আরব আমিরাত হয়তো এই প্রকল্পের পেছনে রয়েছে। এর আগেও তারা ইয়েমেনের বিভিন্ন দ্বীপে গোপনে রানওয়ে নির্মাণ করেছে, মোচা, আবদ আল কুরি ও মায়ুন দ্বীপে। প্রতিটি প্রকল্পই ছিল কৌশলগত, প্রতিটি ঘাঁটি ছিল হুথিদের চোখ রাঙানি ঠেকানোর মতো। কিন্তু ইতিহাস বলছে হুথিদের আটকানো সহজ নয়। তারা পাহাড়ে যেমন শক্ত, সমুদ্রেও তেমনি অনমনীয়। ইউএই যত ঘাঁটি বানাক, হুথিরা প্রতিটি ঢেউয়ে প্রতিশোধের গান গায়। তাদের ক্ষেপণাস্ত্র পারস্য উপসাগর থেকে বাব আল মানদেব পর্যন্ত ছুঁতে পারে। 2015 সাল থেকে জুকার দ্বীপ ব্যবহার হচ্ছে তারিক সালে নিয়ন্ত্রিত নৌবাহিনীর ঘাঁটি হিসেবে। সালে প্রয়াত ইয়েমেনি নেতা আলী আবদুল্লাহ সালেহের ভাতিজা, যিনি এখন ইউএই সমর্থিত। অথচ একসময় এই সালে পরিবারই ছিল হুথিদের সহযোগী। এখন সেই সম্পর্কই পরিণত হয়েছে বিশ্বাসঘাতকতায়। লোহিত সাগর এখন এক দাবার বোর্ড। একপাশে ইরান সমর্থিত হুথিরা, যাদের দৃষ্টি পৌঁছে গেছে তেলবাহী জাহাজের ভেতর পর্যন্ত। অন্য পাশে ছায়াময় রানওয়ে, যার নির্মাতা অজানা, উদ্দেশ্য অন্ধকারে। হুথিদের শক্তি শুধু অস্ত্রে নয়, তাদের বিশ্বাসে। তারা জানে লোহিত সাগরের প্রতিটি ঢেউ তাদের নামে গর্জে ওঠে। আর তাই যত রহস্যই তৈরি হোক, যত রানওয়ে উঠুক, এই যুদ্ধের শেষ হাসি কার হবে তা জানে না কেউ। লোহিত সাগরের বাতাসে তাই এখন মিশে আছে প্রশ্ন, প্রতিশোধ আর আগামীর যুদ্ধের গন্ধ। ওয়াশিংটনের নীরব করিডোরগুলোতে এখন সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরছে তা হল, সৌদি আরব কি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাপার নিচে ঢুকতে চাইছে? মধ্যপ্রাচ্যের বালুকা বেলায় যখন নতুন নতুন যুদ্ধের হাওয়া বইছে, তখন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান MBS যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিশাল প্রতিরক্ষা চুক্তি করতে মরিয়া। এমন একটি চুক্তি যা বলবে সৌদির ওপর আক্রমণ মানে আমেরিকার ওপর আক্রমণ। এটাই এখন রিয়াদের সবচেয়ে বড় কূটনৈতিক লক্ষ্য। চুক্তির পটভূমি, নিরাপত্তার রাজনীতি। ব্রিটিশ সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, MBS আগামী মাসে হোয়াইট হাউসে গিয়ে এই প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করতে চান। এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, যুবরাজের সফরের সময় কিছু স্বাক্ষর হতে পারে, যদিও বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে। এই চুক্তি হবে অনেকটা যুক্তরাষ্ট্র কাতারের চুক্তির মতো, যেখানে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল কাতারে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র সব ধরনের পদক্ষেপ নেবে, কূটনৈতিক, অর্থনৈতিক, এমনকি সামরিকও। কিন্তু এই ঘোষণার পরেই উপসাগরীয় অঞ্চলে আলোড়ন পড়ে যায়, কারণ ঠিক তার আগেই ইসরায়েল দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। এটি কেবল হামাস বা কাতারের বিষয় ছিল না, বরং উপসাগরীয় দেশগুলো হঠাৎ বুঝে গেল তাদের আঞ্চলিক নিরাপত্তা কতটা অনিশ্চিত। রিয়াদের ভয় ও ট্রাম্পের সুযোগ। সৌদি আরব দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে তাদের নিরাপত্তার অভিভাবক মনে করে। কিন্তু ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক অভিযান, গাজায় যুদ্ধ এবং ইরানের ছায়া ঘনিয়ে আসায় MBS বুঝেছেন, নতুন বাস্তবতায় পুরনো বন্ধুত্ব যথেষ্ট নয়। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসন বলছে, আমরা প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে আগ্রহী, তবে কিছু রাজনৈতিক শর্ত থাকবে। সেই শর্তের নাম ইসরায়েল। আগে বাইডেন প্রশাসনের সময় সৌদি আরব চেষ্টা করেছিল এমন একটি নিরাপত্তা চুক্তির, যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণ ও গাজা যুদ্ধ সেই পরিকল্পনা ভেস্তে দেয়। এখন MBS পরিষ্কার করে দিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়। এমন অবস্থায় ট্রাম্প প্রশাসন এক জটিল অবস্থায়। একদিকে প্রতিরক্ষা জোটের সুযোগ, অন্যদিকে ইসরায়েলের রাজনৈতিক চাপে ফাঁদে পড়ার ভয়। চুক্তির সম্ভাব্য রূপ। সৌদি কর্মকর্তারা বলছেন, এই চুক্তি হবে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির এক নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্র সৌদি মাটিতে স্থায়ী ঘাঁটি বাড়াতে পারে, স্যাটেলাইট ও সাইবার নিরাপত্তা সহযোগিতাও জোরদার হতে পারে। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক ইউরেশিয়া গ্রুপ এর বিশ্লেষক ফিরাস মাকসাদ বলেন, এটি কাতারের চুক্তির চেয়েও বড় হবে। MBS এখন যে $1 ট্রিলিয়ন উন্নয়ন পরিকল্পনা চালাচ্ছেন, তার জন্য নিরাপত্তা সহযোগিতা অত্যন্ত জরুরি। তবে সব বিশ্লেষক একমত নন। আরব উপসাগরীয় রাজনীতি বিশ্লেষক হুসেন ইবিশ মনে করেন, ট্রাম্পের ইসরায়েল প্রীতি হয়তো এই চুক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এখন প্রশ্ন একটাই,
সৌদি আরব কি নিজের নিরাপত্তা চাইছে, নাকি যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতার নতুন অধ্যায় শুরু করছে? কারণ ইতিহাস বলছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি কখনো শুধু প্রতিরক্ষা নয়, তার সঙ্গে আসে শর্ত, প্রভাব ও রাজনীতির বোঝা। তবুও যখন উপসাগরের আকাশে ড্রোন আর ক্ষেপণাস্ত্রের হুমকি ঘুরে বেড়ায়, তখন এমবিএস হয়তো ভাবছেন নির্ভরতার হাতলই নিরাপত্তার হাতল হতে পারে। ইরানের ওপর ইসরায়েলের হামলার জেরে সৃষ্ট চরম উত্তেজনার পর এবার নতুন করে যুদ্ধের পায়তারা চালাচ্ছে পশ্চিমারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র বলে মনে করছেন অনেকে। সেরকমই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে পশ্চিমারা। তবে বসে নেই ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ভালো করেই জানেন ইরানের ওপর আঘাত আসতেই থাকবে, তাই শত্রুদের মোকাবিলা করতে সব নিয়ে প্রস্তুত ইসলামী বিপ্লবের দেশটি। ইরানের কাছে বড় আঘাত খাওয়ার পরও শিক্ষা হয়নি, আবারও যুদ্ধের হুঙ্কার, আর পশ্চিমা দেশগুলো ইরানকে কণ্ঠরোধ করতে তৎপর। এখন এক প্রশ্ন ঘুরছে, নতুন ইরান ইসরায়েল লড়াই কি শুধু সময়ের ব্যাপার? ইরান সম্প্রতি বহু প্রতিকূলতায় পড়ে, তবু মন বদলায়নি। দেশটির শাসকরা বলে থাকেন আঘাত আসতেই থাকবে, কিন্তু তাদের প্রতিরোধও থাকবে বেশি। মার্কিন, ইসরায়েল ও কিছু ইউরোপীয় দেশের চাপ, নিষেধাজ্ঞা ও সামরিক উপস্থিতি বাড়িয়ে দেওয়ার নকশা ইরানের উপর ক্রমাগত চালানো হচ্ছে। এতে করে তেহরান কেবল কূটনীতিতে নয়, আঞ্চলিক শক্তি গঠনেও জোর দিচ্ছে। তাদের প্রতিক্রিয়া সিরিয়া, লেবানন, ইরাক ও ইয়েমেনে বিশেষভাবে লক্ষণীয় হয়েছে। প্রক্সি গোষ্ঠী ও কৌশলগত সাফল্য বাড়ানোর চেষ্টা চলছে। তবু ইরান এখন শুধু প্রতিরোধী করছে না, তারা ভেতর থেকে নিজেকে বদলে নিচ্ছে। জুনে 12 দিনের সংঘর্ষের পরে শুরু করা শুদ্ধি অভিযান, গোপন অভিযান এবং সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারের ফলে দেখা গেছে তেহরান বিদেশি প্রভাব থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। ধরা ছোঁয়ার তালিকায় এমন ব্যক্তিরাও রয়েছেন যারা বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রাখতেন। এগুলো যদি সত্য হয়ে থাকে, তাহলে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিও সংকটে পড়ছে। প্রশাসনিক পরিবর্তন এসেছে। গত 3 আগস্ট প্রজাতন্ত্রের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের নামে নতুন একটি কৌশলগত সংস্থা গঠন করা হয়েছে। এর নেতৃত্বে থাকবেন দেশের প্রেসিডেন্ট, বিচারপতি সহ পার্লামেন্ট স্পিকার, সামরিক কমান্ডার এবং কিছু মূল মন্ত্রী এতে যুক্ত থাকবেন। ম্যান্ডেট হল জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি এবং সশস্ত্র বাহিনীর কার্যক্রম সমন্বয় করা। এই পরিবর্তন ইরানের কৌশলগত মানচিত্রে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এখানে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় কোর শক্তিশালী হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে তেহরান মোটেই নিস্তব্ধ নয়। ইরানের নতুন নিরাপত্তা সচিব মস্কো সফরে গিয়েছেন। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো হচ্ছে। তেল, বাণিজ্য ও সামরিক সম্পর্ক জোরদার করা হচ্ছে, যাতে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ সামাল দেওয়া যায়। অর্থনৈতিক ও কৌশলগত এই চলই ইরানকে আরও স্থিতিস্থাপক করে তুলেছে। ইরানের সামরিক প্রস্তুতিও নতুন যুদ্ধের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে বলেন, 12 দিনের সংঘাতের সময় ইরান তার সবচেয়ে উন্নত অস্ত্র ব্যবহার করা থেকে বিরত ছিল। এর মধ্যে রয়েছে কাশেম বাশির মিসাইল। তিনি সতর্ক করে বলেন, যদি আবার আক্রমণ করা হয় তবে তার প্রতিক্রিয়া হবে অপ্রত্যাশিত এবং জোরালো। ইরান ক্ষতিগ্রস্ত হলেও সহজে নত হবে না। তারা নিজেকে শক্ত করেই রেখেছে। পশ্চিমাদের পরিকল্পনা রয়ে গেলে সংঘাত সময়ের বিষয়, কিন্তু কূটনীতি, গোপন যুদ্ধ ও ভূ রাজনীতি মিলে কোনো অনিশ্চিত মোড়ও আনতে পারে। মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায় এখন অধিক নাটকীয় এবং বিপজ্জনক। 18 অক্টোবর 2025 তারিখে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA বা ইরান পারমাণবিক চুক্তি আনুষ্ঠানিকভাবে শেষ হলো। এই চুক্তি 2015 সালে স্বাক্ষরিত হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম কিছু সীমাবদ্ধ করা আর তার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে দেয়া। কিন্তু একটি দ্বৈত বাস্তবতা এখানে রয়েছে। রাজনৈতিকভাবে চুক্তির সমাপ্তি দিবস বলে বিলোপ করা হলো সকল বাধ্যবাধকতা। ইরান ঘোষণা করেছে এখন থেকে চুক্তির সমস্ত বিধান, পারমাণবিক প্রোগ্রামের উপর নিষেধাজ্ঞা সহ বাতিল। IAEA যে শর্তগুলো দিয়েছিল সেগুলো এখন আর বাধ্যতামূলক নয় এবং ইরান জানিয়েছে তারা ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করতে পারবে। তুলনায় বেসামরিক কাজে সাধারণত 3.67% বেশি লাগে না। 90% নিকটেই পৌঁছালে সেটি অস্ত্র বানানোর সক্ষমতার কাছাকাছি চলে আসে। তবে বাস্তবে নিষেধাজ্ঞাগুলো ও প্রতিক্রিয়াগুলো এখনো জীবিত। ইউরোপীয় 3 দেশ, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি চুক্তির প্রতি ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করেছে।
ফলশ্রুতিতে এই আইনগত চুক্তি শেষ বললেও নিষিদ্ধ ব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়া হয়নি। ফলে চুক্তি শেষ হয়েছে বললেও নিয়ন্ত্রণ ও চাপের ধারাবাহিকতা রয়েছে। একদিকে ইরান বলছে সব বিধান শেষ, অন্যদিকে পশ্চিমা দেশগুলো বলছে নিষেধাজ্ঞা ফিরে এসেছে। এই মিলনচ্ছেদ নতুন ভূ রাজনীতির ঝড়ের সম্ভাবনা এনে দিচ্ছে। ইরানের দিক থেকে দেখা গেল তারা এখন বলছে তারা আর পারমাণবিক কর্মকাণ্ডে সেই ৩.৬৭% সীমাবদ্ধতায় থাকবে না। সীমা উঠে গেছে বলেই মত বিশেষজ্ঞদের। এই অবস্থার কারণে ইরানের শক্তি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে, আর তা শুধু পারমাণবিক নয়, কূটনৈতিক ও অঞ্চল প্রতিরোধ নীতি হিসেবে। সামরিক দিক থেকে ইরানকে বড় শক্তি হিসেবে দেখা হয়। তার রকেট প্রযুক্তি, মিলিটারি প্রক্সি গোষ্ঠীর প্রভাব এবং এলাকায় নেটওয়ার্ক, এসবই তেহরানকে কৌশলগত সুবিধা দেয়। তেল গ্যাস সম্পদ, ভূ রাজনৈতিক অবস্থান এবং পারমাণবিক সক্ষমতার সম্ভাব্যতা ইরানকে শক্তিশালী করে তোলে। এ কারণেই পশ্চিমা দেশগুলো সতর্ক, একটি সীমাহীন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2231 আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইরান, চীন ও রাশিয়া। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো যৌথ এক চিঠিতে 3 দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে 2025 সালের 18 অক্টোবর থেকে এই প্রস্তাবের সব ধারা ও বিধান বাতিল বলে গণ্য হবে এবং এর মাধ্যমে ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের বিবেচনা এখানেই শেষ। ইরান সামরিক উদ্দেশ্যে গোপনে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে, পশ্চিমাদের এমন দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করা হয় চিঠিতে। এতে বলা হয়, পরমাণু অস্ত্র বানানোর অভিযোগের কোনো প্রমাণ কখনোই খুঁজে পায়নি জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা IAEA। যদিও সংস্থাটি সবচেয়ে কঠোর পরিদর্শন চালিয়েছে ইরান জুড়ে। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, রেজলিউশন 2231 এর মেয়াদ শেষ হওয়াকে সম্মান করা নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতা ও বহুপাক্ষিক কূটনীতির সুরক্ষায় সহায়ক হবে। চিঠির শেষে 3 দেশ ইরানকে কেন্দ্র করে কূটনৈতিক সমাধানের জন্য অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে এবং উত্তেজনা কমিয়ে সংলাপের উপর গুরুত্ব দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে। গাজা যুদ্ধের 2 বছর পরেও হামাসের অদম্য শক্তি। 2 বছরের অব্যাহত সংঘাতের পরও গাজার আকাশে একটি নামকরা সংকেত, হামাস এখনও শক্তিশালী। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে 22,000 যোদ্ধা নিহত হলেও হামাসের হাতে এখনও প্রায় 20,000 অভিজ্ঞ যোদ্ধা আছে। 7 অক্টোবর 2023 হামলার আগে হামাসের শক্তি ছিল প্রায় 30,000 যোদ্ধা, 5টি ব্রিগেডে ভাগ করা। IDF এর তথ্যানুযায়ী হামাসের বাহিনী 24টি ব্যাটালিয়ন এবং প্রায় 140টি ছোট কোম্পানি নিয়ে গঠিত ছিল। এটি শুধু সংখ্যা নয়, এটি হলো পরিকল্পনা, সংগঠন এবং যুদ্ধ প্রস্তুতির এক জটিল কাঠামো। ইসরায়েল দাবি করেছে যে গাজা যুদ্ধের সময় তারা 22,000 জনেরও বেশি হামাস যোদ্ধাকে হত্যা করেছে। তবুও ক্ষয়ক্ষতি সত্ত্বেও হামাস নতুন সদস্য নিয়োগ করেছে। যদিও IDF তাদের দুর্বল প্রশিক্ষিত বলে বর্ণনা করেছে, বাস্তবতা হচ্ছে এই নতুন যোদ্ধারা আগের চেয়ে আরও ফুরফুরে এবং প্রস্তুত। গত বছর ইসরায়েলি সেনারা স্পষ্ট করে বলেছিল যে হামাস এখন একটি গেরিলা গোষ্ঠী, প্রচলিত সামরিক বাহিনী নয়। এরা আক্রমণ করে, চাপে রাখে এবং অপ্রত্যাশিত সময়ে আঘাত হানতে সক্ষম। হামাসের শক্তি শুধু মানুষে সীমাবদ্ধ নয়, তাদের কাছে শত শত রকেট আছে, যার মধ্যে অনেকগুলি মধ্য ইসরায়েলের গভীরে আঘাত করতে সক্ষম। এছাড়াও হামাস হাজার হাজার ছোট অস্ত্র ধরে রেখেছে। এই অস্ত্র ও রকেট হামাসকে তৈরি করেছে এক অনন্য স্থিতিশীল প্রতিরক্ষা কাঠামো। IDF দাবি করেছে যে তারা হামাসের প্রায় 25% টানেল নেটওয়ার্ক ধ্বংস করেছে, যা মূলত হামলা ও অস্ত্র সরবরাহের জন্য ব্যবহৃত হতো। কিন্তু অনেক টানেল এখনো অক্ষত, এমনকি যেখানে ইসরায়েলি সেনারা প্রবেশ করেনি। এই টানেলগুলো হামাসকে দেয় দ্রুত গতিতে যে কোনো স্থানে উপস্থিত হওয়ার ক্ষমতা। 9 অক্টোবরের যুদ্ধবিরতি পরেও হামাস আক্রমণ চালিয়েছে। দক্ষিণ গাজায় সীমান্তের একটি টানেল থেকে RPG ছোড়া হয় এবং একটি ইসরায়েলি যান ধ্বংস হয়। নিহত হন মেজর ইয়ানিফ কুলা এবং স্টাফ সার্জেন্ট ইতাই ইয়াতে। ইসরায়েলি প্রতিক্রিয়া ছিল ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা। গাজায় হামাসের অবকাঠামো লক্ষ্য করে IDF ধ্বংস করেছে একটি বড় টানেল নেটওয়ার্ক, যেখানে ধারণা করা হয় প্রাক্তন জিম্মিরা রাখা ছিল। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার আকাশ এখন উত্তেজনায় ভরা। হামাস নিহত হওয়া যোদ্ধার সংখ্যাকে মাপছে না। শক্তি, ধৈর্য এবং স্ট্র্যাটেজিক টানেলের কারণে তারা এখনও অঞ্চলে এক অদম্য শক্তি হিসেবে উপস্থিত।
গাজা যুদ্ধ প্রমাণ করেছে সংখ্যার কমে যাওয়া মানেই শক্তির অবসান নয়। যুদ্ধক্ষেত্রে হামাস এখন নতুনভাবে জেগে উঠেছে। এই প্রতিবেদনে স্পষ্ট হয় যে গাজায় যুদ্ধ শুধুই অস্ত্রের লড়াই নয়, এটি এক মানসিক, কৌশলগত এবং টানেল যুদ্ধের মিশ্রণ, যেখানে হামাস এখনো অস্পষ্ট, শক্তিশালী এবং ভয়ঙ্কর। যুদ্ধের অভিঘাতে গাজার প্রশাসনিক ও আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে। হামাস হয়তো সংখ্যায় কমে গেছে, কিন্তু তাদের মনোবল এখনো অটুট। তারা এখন প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে। হামাস যদি গাজার ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারে, তাহলে পিআইজেকে সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে দেখা যায়। ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে এক ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর জায়গায় আরেকটি সশস্ত্র গোষ্ঠীর প্রত্যাবর্তন। গাজার সবচেয়ে গভীর সমস্যা হলো এটি এখন দার্শনিক টমাস হবসের সেই সবার জন্য মুক্ত জায়গায় পরিণত হয়েছে। আমরা কথা বলবো, কিন্তু মাথা নত করব না, খামেনির কঠোর জবাব ট্রাম্পকে। ইরানের আকাশে আবারও বাজল প্রতিবাদের বজ্রধ্বনি। তেহরান থেকে ছড়িয়ে পড়ল এক কণ্ঠস্বর, দৃঢ়, নির্ভীক, অবিচল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকে তীব্রভাবে ব্যঙ্গ করে বললেন, তিনি যদি মনে করেন আমাদের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে, তবে তিনি স্বপ্ন দেখতে থাকুন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির কেন্দ্রে দাঁড়িয়ে ইরানের এই বার্তা ছিল বিদ্যুতের মতো তীক্ষ্ণ। অধিকৃত ফিলিস্তিন সফরে গিয়ে ট্রাম্প ইসরায়েলি নেতাদের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ইরানকে শান্তি গ্রহণ করতে হবে, কিন্তু খামেনির কণ্ঠে এলো শীতল প্রত্যুত্তর, আমরা কথা বলবো, কিন্তু মাথা নত করব না। তেহরানের ভাষ্য অনুযায়ী ট্রাম্পের সফর ছিল একটি মরিয়া প্রচেষ্টা, ইসরায়েলি নেতাদের মনোবল বাড়াতে, তাদের ভয় ঢাকতে। কারণ সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে তারা এমনভাবে পরাজিত হয়েছিল যা নিজেরাই বিশ্বাস করতে পারেনি। খামেনি বলেন, রাষ্ট্রপতির কথাবার্তা ও আচরণে স্পষ্ট তারা মরিয়া, তারা ভেঙে পড়েছে, আর তিনি গিয়েছিলেন তাদের খালি আশা দিতে। তিনি আরো যোগ করেন, এই কথাগুলো কেবল সেই ধরনের মানুষদের জন্য বলা হয় যারা নিজেরাই আর কোনো আশা খুঁজে পায় না, জবরদস্তি নয়, আলোচনা। ট্রাম্প ইরানের সঙ্গে নতুন চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, আমি একজন ব্যবসায়ী, আমি ইরানের সঙ্গে চুক্তি করতে চাই। কিন্তু খামেনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, যে চুক্তি ধমক দিয়ে শুরু হয় সেটি কোনো চুক্তি নয়, সেটি জবরদস্তি। ইরানি জাতি জবরদস্তির কাছে মাথা নত করবে না। তিনি আরো বলেন, আসুন বসে কথা বলি, ফলাফল স্পষ্ট হয়ে উঠুক। কিন্তু আমাদের উপর অন্য দেশের মতো চাপ সৃষ্টি করে কিছু আদায় করা যাবে না। ইরান কখনো জোর জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না। এই এক বাক্যে যেন ধ্বনিত হলো ইরানের আত্মমর্যাদার অটল ঘোষণা, আমরা স্বাধীন, আমরা অবিচল। খামেনি ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরকার বিশৃঙ্খলাও তুলে ধরেন। তিনি বলেন, আমেরিকার বিভিন্ন রাজ্যে 7 মিলিয়ন মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তোমরা আগে তোমাদের সেই জনগণকে শান্ত করো, তারপর অন্য দেশের ব্যাপারে কথা বলো। তিনি আরো যোগ করেন, আমেরিকা অন্য দেশে হস্তক্ষেপ করে, সামরিক ঘাঁটি তৈরি করে, কিন্তু আজ সন্ত্রাসবাদের আসল প্রতীক তারাই। ইরানের বার্তা দৃঢ়, স্পষ্ট, চূড়ান্ত। এই সমস্ত বক্তব্যের মধ্যে এক সুর স্পষ্ট, ইরান কথা বলতে চায়, কিন্তু আত্মসমর্পণ নয়। তারা আলোচনায় রাজি, কিন্তু আত্মমর্যাদা বিকিয়ে নয়। তেহরান এখনো দাবি করে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু তার নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেবে না। আমরা আমাদের পথেই থাকব, এই বার্তা যেন মধ্যপ্রাচ্যের বাতাসে ছড়িয়ে পড়ছে। ট্রাম্পের সফর শেষ হয়েছে, কিন্তু তেহরানের প্রতিধ্বনি এখনো কাঁপাচ্ছে কূটনৈতিক মঞ্চ। এক জাতি যে মাথা নত করতে শেখেনি, এক নেতা যিনি বলেন, স্বপ্ন দেখতে থাকুন, আমরাও আমাদের পথেই থাকব। এ যেন ইতিহাসের পুরনো পাঠের নতুন পুনরাবৃত্তি। ইরান কথা বলে না কোমল স্বরে, বরং আগুনে ভেজা আত্মমর্যাদার ভাষায়। আর আজ সেই ভাষা আবার কাঁপিয়ে দিল বিশ্ব রাজনীতির অস্থির প্রান্তরকে। আঘাত নয়, ছোঁয়াও নয়, কেবল বাতাসে দোলা দিয়েছে ইসরায়েলের বোমা। এই এক লাইনে যেন ফুটে ওঠে তেহরানের আত্মবিশ্বাস। ইরান এখন দাবি করছে, ইসরায়েলের হামলায় তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর একটি দানাও নড়ে ওঠেনি। যুদ্ধ শেষে ধোঁয়া এখনো উঠছে মধ্যপ্রাচ্যের আকাশে, কিন্তু সেই ধোঁয়ার ভিতর থেকে শোনা যাচ্ছে এক গর্বিত কণ্ঠ, আমরা আছি আগের চেয়েও শক্তিশালী। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী IRGCর উপসমন্বয়কারী জেনারেল মোহাম্মদ রেজা নাকভি বলেন,
ইসরায়েল দাবি করছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলিতে বড় আঘাত এনেছে, কিন্তু সেটি বলা মানে বাড়াবাড়ি। বাস্তবে তাদের আঘাতে আমাদের পালকের ছোঁয়াও লাগেনি, বলেন তিনি। নাকভি জানান, ইসরায়েলের উন্নত প্রযুক্তি আর আধুনিক বোমা দিয়েও তারা কিছুই করতে পারেনি। আমাদের উৎক্ষেপণ কেন্দ্রগুলো আক্রমণের পরপরই সক্রিয় হয়ে গেছে। ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। ইসরায়েল দাবি করছে তারা ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ধ্বংস করেছে, কিন্তু ইরান বলছে এটা শুধু ভুল নয়, নিখাত মিথ্যা। ইরানের দাবি তাদের 1% উৎক্ষেপকও ধ্বংস হয়নি, বরং সবগুলো স্থানীয়ভাবে তৈরি ও কার্যক্ষম। আমাদের প্রতিটি ক্ষেপণাস্ত্র ইরানের মাটিতে, ইরানের হাতে গড়া, বলেন নাকভি। আরো বড় চমক, ইরান এখন নতুন করে আরো 10,000 ক্ষেপণাস্ত্র তৈরির পথে। শুধু প্রতিরক্ষা নয়, এটি এখন তেহরানের জন্য এক আত্মমর্যাদার প্রতীক। নাকভির ভাষায়, আমরা শুধু ইসরায়েলকে মোকাবিলা করছি না, আমাদের চারপাশে রয়েছে মার্কিন ঘাঁটি, পারস্য উপসাগরের ড্রোনের নজরদারি, গুপ্তচর বৃত্তি আর রাজনৈতিক চাপ। সব সামলে ইরান দাঁড়িয়ে আছে অটল, অদম্য। এই প্রেক্ষাপটে আইআরজিসি উন্মোচন করেছে তাদের 2টি নতুন ক্ষেপণাস্ত্র, ইমাদ ও কাদের। ভূগর্ভস্থ ঘাঁটিতে টেলিভিশনে সম্প্রচারিত এক আয়োজনে প্রদর্শিত হয় এই আধুনিক অস্ত্র। কাদের ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হয়েছে উন্নত ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থা, যা শত্রুর সিগন্যাল জ্যামিং প্রতিহত করতে সক্ষম। অন্যদিকে ইমাদকে আধুনিকীকরণ করে সম্পূর্ণরূপে কার্যকর করা হয়েছে। আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে। সদ্য উন্নত করা ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যে লঞ্চারে বসানো হয়েছে, শুধু আদেশের অপেক্ষা। এদিকে ইরানের সংসদের অর্থনীতি কমিশনের চেয়ারম্যান শামসুদ্দিন হোসাইনি ইঙ্গিতপূর্ণ কণ্ঠে বলেন, জায়নবাদী শাসন ব্যবস্থাই এখন অঞ্চলের শান্তি ও নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি। জেনেভায় আন্তঃসংসদীয় সম্মেলনের ফাঁকে তিনি বলেন, ইরান কখনো সংঘাত চায় না, আমরা চাই আঞ্চলিক বোঝাপড়া ও সহযোগিতা। কিন্তু যদি কেউ আমাদের নিরাপত্তা ভাঙার চেষ্টা করে, আমরা তার উত্তর দেব ইস্পাতের ভাষায়। যে মুহূর্তে অনেকেই ভাবছিল ইসরায়েল ইরানের শক্তি কমিয়ে দিয়েছে, ঠিক তখনই তেহরান দেখালো তার নতুন দানবীয় অস্ত্র। ধ্বংস নয়, বরং পুনর্জন্ম যেন ঘটল সেই ভূগর্ভস্থ ঘাঁটিগুলোয়। ওদিকে ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে প্রস্তুত রাশিয়া। ক্রেমলিনের পক্ষ থেকে এমন আগ্রহের কথা জানানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, দুই দেশের সম্পর্ক নাটকীয়ভাবে এগিয়ে যাচ্ছে। তেহরান ও মস্কোর মধ্যে আগে থেকে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চলতি বছর ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছিল রাশিয়া। ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে অভিযোগ দেশ দুটির, যদিও শুরু থেকেই পরমাণু অস্ত্র তৈরির বিষয়টি নাকচ করে আসছে তেহরান।